যে কোন স্লাইডে আমরা ছিলাম। আমরা এর আগে ডিসকাস করেছিলাম যে অ্যাকাউন্টিং এর অফিসিয়াল ডেফিনিশনটা এখন কি হয়েছে সেটা নিয়ে। তোমাদের যদি মনে থাকে তাহলে এই স্লাইডটা একটু দেখে নাও যে আমরা অফিসিয়াল ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং হিসেবে এই জিনিসটাকে বলবো, এখানে যা লেখা আছে এই জিনিসগুলোকে বলবো। যদি সেন্টেন্স ফর্মে বলতে যাই তাহলে এরকম ভাবে বলবো যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ, রেকর্ডস, কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম, আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, কমিউনিকেটিং, ইকোনমিক ইভেন্ট, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে ইন্টারেস্টেড ইউজার্স। তো এই সবগুলোই আলাদাভাবে আমরা আলোচনা করেছি, ডিসকাস করেছি যে কারা ইউজার, ইকোনমিক ইভেন্ট কোনগুলোকে বলবো, এবং প্রসেস অ্যাকাউন্টিং এর যে রয়েছে সেটাও আমরা একটু সংক্ষেপে আলোচনা করেছি। যে প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন, তারপরে রেকর্ডিং, তারপরে কমিউনিকেশন, এবং এখানে হচ্ছে ইউজার। কমিউনিকেট করি কাদেরকে? ইউজারদেরকে। আর ইন্টারনাল ইউজারদের অনেক ব্যবহার আছে যে অ্যাকাউন্টিং এর, অ্যাকাউন্টিং কে তারা বহুভাবে ব্যবহার করে, বিশেষ করে ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ কাজে লাগায়। আর এক্সটার্নাল ইউজাররা মূলত তাদের ফোকাস থাকে যে কোম্পানি ভালো প্রফিট করছে কিনা, এই কোম্পানির দিনে দিনে প্রবৃদ্ধি হচ্ছে কিনা, কোম্পানি ঠিক মতো টাকা পে করতে পারবে কিনা, এইসব দিকে। আর অ্যাকাউন্টিং যে কাভারেজের ব্যাপারে আমরা এটা দেখেছি যে ইদানিং কালে অ্যাকাউন্টিং হচ্ছে একটা অনেক ব্যাপক ভিত্তিক বড় একটা সাবজেক্ট, যেখানে বুককিপিং হচ্ছে একটা পার্ট অনলি, ইটস এ পার্ট অনলি। সো বুককিপিং যেটা আগে বলতাম আমরা, ইটস এ ভেরি ন্যারো ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং। বরং বুককিপিং দিয়ে আমরা শুরু করি, কিন্তু তার চাইতে অনেক দূরে আমরা চলে যাই, সেটা বুককিপিং কে ইনক্লুড করে। সো অ্যাকাউন্টিং ইজ এ vast subject, not only bookkeeping. Bookkeeping is only a part of it. আর প্রফেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে there are basically three professions. Public accountant, যেটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং, যে যখন একটা প্রফেশনাল বডির মেম্বার হয়ে আমি জেনারেল পাবলিককে সার্ভিস দিচ্ছি তখন আমি এই পাবলিক অ্যাকাউন্টেন্ট। আর যখন আমি জেনারেল পাবলিককে সার্ভিস দিচ্ছি সেইভাবে জেনারেলকে না, বরং ইন্ডিভিজুয়ালকে, পার্টিকুলারলি আমার এমপ্লয়ারকে আমি চাকরি নিয়েছি, তখন এটা প্রাইভেট অ্যাকাউন্টিং। তার কতগুলো ভ্যারিয়েশন থাকতে পারে, যেমন কস্ট অ্যান্ড ট্যাক্স অ্যাকাউন্টিং, অডিটিং, ইত্যাদি ইত্যাদি। আর নট ফর প্রফিট অ্যাকাউন্টেন্ট মানে আমরা যখন এমন কোনো অর্গানাইজেশনে জব নিচ্ছি যে অর্গানাইজেশন লাভ করার জন্য গঠিত হয়নি। ফর এক্সাম্পল গভর্নমেন্টাল ইউনিটস, ফাউন্ডেশনস, হসপিটালস, লেবার ইউনিয়নস, কলেজেস, ইউনিভার্সিটিস, চ্যারিটিস, অর্থাৎ এরা টাকা পয়সা নিয়ে ডিল করে কিন্তু প্রফিট আর্নিংটা তাদের প্রাইমারি অবজেক্টিভ না। এছাড়াও আমরা আমাদের বইয়ে দেখতে পেয়েছি যে ফরেনসিক অ্যাকাউন্টিং বলে একটা ডিসিপ্লিন ভাবে প্রফেশনে চলে এসছে। সেটা হচ্ছে যে
ফরেনসিক অ্যাকাউন্টিং, যে ফ্রড রিলেটেড, ইনভেস্টিগেশন রিলেটেড, সেখানেও কিছু ক্যারিয়ার গড়ে তোলা যায়। আরেকটা হচ্ছে একেবারে নতুন বলা যাবে, সেটা হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, ডিজিটাল অ্যাকাউন্টিং। গত 15-20 বছর যাবত আস্তে আস্তে ডেভেলপ করছে, যেখানে একটা ভালো ক্যারিয়ার গড়ে তোলা যায়, যেখানে অ্যাকাউন্টেন্টদের হতে হবে বিভিন্ন রকম কম্পিউটার সফটওয়্যার ব্যবহারকারী। সেই সফটওয়্যার ব্যবহার করে পেপারলেস অফিস সেট করার জন্য অ্যাকাউন্টিং কে যখন আমরা কম্পিউটারের ভেতরে ঢুকিয়ে প্রসেসিং করতে শিখবো, things will become easy for us, and that is the demand of the day. সেটা হচ্ছে ডিজিটাল অ্যাকাউন্টিং। আরো হয়তো নতুন সিচুয়েশনের সাথে সাথে আরো অনেক ধরনের অ্যাকাউন্টিং ডেভেলপ করবে, বিকজ অ্যাকাউন্টিং প্রফেশন ইজ এ ডাইনামিক প্রফেশন, মানে এটা চেঞ্জ হচ্ছে। ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল। তো আজকে আমরা প্রথমত ইথিক্স নিয়ে আলোচনা করব। ইথিক্স হচ্ছে এমনই একটা আন্ডারস্ট্যান্ডিং কিংবা বলতে পারো স্ট্যান্ডার্ড ইনসাইড অল হিউম্যান বিইংস। প্রতি হিউম্যান বিইং এর মধ্যে এটা থাকবে, যেটা হচ্ছে একটা জাজমেন্টাল পাওয়ার, যেটা হচ্ছে আমি যে নলেজটা দিয়ে, আমার ভেতরকার এই নলেজটা দিয়ে আমি জাজ করতে পারি, আমি বিবেচনা করতে পারি, আমি বিচার করতে পারি যে হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং, কোনটা ঠিক কোনটা ভুল, অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্ট, কোনটা অনেস্টি কোনটা ডিসঅনেস্টি, অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি, রাইট অর রং। এই জিনিসগুলো যখন আমরা প্রভেদ করতে পারি, পার্থক্য করতে পারি, তখন সেইটাই হচ্ছে গিয়ে আমাদের এথিক্যাল সেন্স। তো অ্যাকাউন্টিং প্রফেশনে যারা আসবে তাদের প্রত্যেককেই এই এথিক্স এর অধিকারী হতে হবে, এথিক্যাল সেন্সের অধিকারী হতে হবে। এবং এথিক্স এর মধ্যে মূলত কয়েকটা কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্ট গুলো হলো, এটা সম্ভবত তোমাদের বইয়ে 4 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে ডিসকাশনে, যারা বই খুলে দেখো এথিক্স। সেই কম্পোনেন্টের মধ্যে আছে প্রথমত যে কম্পিটেন্স, যে আমাদের কম্পিটেন্ট হতে হবে, ভালো করে জেনে বুঝে লার্ন করে শিখে তারপর আমাদের এই প্রফেশনে আসতে হবে। না জেনে না শিখে এই প্রফেশনে আসাটা ঠিক হবে না, তাহলে এথিক্যাল ভায়োলেশন হবে। আরেকটা হচ্ছে যে অবজেক্টিভিটি, যে যেটা হচ্ছে বলা যায় যে সত্যাশ্রয়ী কিংবা সত্যের প্রতি অনুরাগ। যেমন যে ফ্যাক্ট ফিগার আমার সামনে আছে ঠিক সেটাকেই তুলে ধরা, মানে নিজের মন গড়া কোনো কিছু কিংবা আমার যেটা ভালো লাগে ওরকম আমি একটা ফিগার বসিয়ে দিলাম, এরকম কিছু না, বরং যেটা আমি ক্যালকুলেট করে পাচ্ছি, এটা আমার পছন্দ হোক চাই না হোক, সেটাকেই আমার রিপোর্টের মধ্যে তুলে ধরা। এটা হচ্ছে অবজেক্টিভিটি। এই কম্পিটেন্স, অবজেক্টিভিটি এগুলো থাকতে হবে। এছাড়াও আরো বেশ কয়েকটা এথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, যেটা হচ্ছে আরেকটা হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে বিশ্বস্ততা, যে তুমি এমন কিছু করবে না যে যে কাজ করলে প্রফেশনকে ডিসক্রেডিট করা হয়। সো এথিক্যাল ভায়োলেশন কোনো অবস্থাতেই করা যাবে না। তারপরে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমরা কতগুলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস নিয়ে কাজ করি। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বলতে আমরা বুঝি যে কতগুলো এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টের ভিত্তিতে অ্যাকাউন্টিংটা হয়। এই জন্য বলছি জেনারেলি অ্যাকসেপ্টেড, মানে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে এই জিনিসটা আমরা এইভাবে করব। তো সেরকম অ্যাকাউন্টিং এ অনেকগুলো জিনিস আছে যেগুলো জেনারেলি অ্যাকসেপ্টেড, এবং ওগুলোকে আমরা বলি অ্যাকাউন্টিং এর নীতিমালা। এই নীতিমালাগুলো সাধারণত অ্যাকাউন্টিং এর যে প্রফেশনাল বডি থাকে
যে কোনো দেশে, যেমন আমাদের দেশেও আছে, আমাদের দেশে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তারা এই আমাদের দেশের প্রফেশনালদের জন্য, অ্যাকাউন্টিং প্রফেশনালদের জন্য, অ্যাকাউন্টিং প্রফেশনাল বুঝতে পারছো যারা মানে অ্যাকাউন্টিং সাইডে নিজেদের মানে পেশাজীবী হিসেবে দাবি করেন এবং তারা যে প্র্যাকটিস করেন তাদেরকে বলা হচ্ছে। সেই পেশাজীবীদের সংগঠন, সেই সংগঠন বলে দেয় যে কোন জিনিসগুলো কিভাবে করতে হবে, হোয়াট আর দ্য প্রিন্সিপালস, যেগুলো মান্য করতে হবে। এখন কোনো প্রফেশনাল, কোনো একজন মেম্বার যদি সেটাকে ভায়োলেট করে, না মানে, তাহলে তাকে কি করা হয়? তাকে ওই প্রফেশন থেকে বের করে দেওয়া হয়, তাকে ব্যান্ড করে দেওয়া হয়। So it is mandatory or obligatory to carry on the accounting profession as dictated by the board. Board এখানে যেমন বলা হচ্ছে FASB, Financial Accounting Standards Board, এটা হচ্ছে US based। US based এই কারণে যে এরা সারা পৃথিবীর অ্যাকাউন্টিং বডিগুলোকে কন্ট্রোল করে। সারা পৃথিবীর সমস্ত দেশের যারা যারা ওই অ্যাকাউন্টিং প্রফেশনাল বডি ক্রিয়েট করেছে সব দেশের, সেই দেশের বডিগুলো আবার যখন রিজিওনাল বডি ক্রিয়েট করেছে, সেই রিজিওনাল বডিগুলো মিলে আবার যখন ইন্টারন্যাশনাল বডি হয়েছে, সেই বডি থেকে এই প্রেসক্রিপশন গুলো আসে এবং সেই বডিটার, ইন্টারন্যাশনাল বডির নাম হচ্ছে FASB। And also SEC, Securities Exchange Commission। এই Securities Exchange Commission এরা হচ্ছে কোম্পানির দেখভাল করার দায়িত্বে। আমাদের দেশেও SEC আছে। জি স্যার। তারপরে দেখো এখানে বলা হচ্ছে অ্যাজাম্পশনস। অ্যাজাম্পশনস বলতে আমরা বুঝি যে কতগুলো ধারণা, যে ধারণাগুলো আমাদের মনের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমরা এগুলোকে পার্সু করি, আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনকে আমরা পার্সু করি বাই ফলোইং দিস অ্যাজাম্পশনস। এই অ্যাজাম্পশনস গুলো আমাদের জন্য ইউনিফর্মলি প্র্যাকটিস করায়। অ্যাকাউন্টিং প্রফেশনের ইউনিফর্ম প্র্যাকটিসের জন্য এই অ্যাজাম্পশনসটা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বডি যারা রয়েছে, অ্যাকাউন্টিং বডি, তারা তাদের প্রফেশনালদেরকে এই অ্যাজাম্পশনস গুলো বলে দেয় এবং আমরাও সেগুলো ফলো করি। প্রতিটা জায়গায় একই রকম ভাবে ফলো করা হবে, যেহেতু এটা জেনারেলি অ্যাকসেপ্টেড, ওই নীতির মধ্যেই পড়ে। তো তার মধ্যে অ্যাজাম্পশনস গুলো হচ্ছে প্রথমত যে মনিটারি ইউনিট, যে টাকার অঙ্কে আমাদের পরিমাপ। আমাদের অ্যাকাউন্টিং স্টেটমেন্টের মধ্যে শুধু টাকা, টাকা বলতে অবশ্য যে ডলার বোঝাবে তা না, ডলার ডলারের জায়গায়, অর্থাৎ US এর অ্যাকাউন্টিং এ ডলার, UK এর অ্যাকাউন্টিং এ পাউন্ড, আমাদের দেশের অ্যাকাউন্টিং এ টাকা, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং এ রুপি, এরকম। সো যার যার দেশের মনিটারি ইউনিট নিয়েই আমাদেরকে ওই অ্যাকাউন্টিং রিপোর্ট গুলো তৈরি করতে হয়। সেজন্যই এখানে বলছে, দেখো খেয়াল করে, only data that can be expressed in terms of money, এবং যেই ডেটাগুলো আমরা শুধুমাত্র মানি টার্মে কনভার্ট করতে পারি, এক্সপ্রেস করতে পারি, সেগুলোকেই রেকর্ড করতে হয়, সেগুলোকেই আমরা ইনক্লুড করি অ্যাকাউন্টিং রেকর্ডস। আর যেগুলো আমরা মানি টার্মে এক্সপ্রেস করতে পারি না, সেগুলোকে আমরা অ্যাকাউন্টিং টার্মে কি বলি, যে those are not transactions and those are not monetary data, so those are not to be included in accounting records. ঠিক আছে? জি স্যার। যেটা একটা সম্ভবত গত ডিসকাশনে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে তুমি যদি একটা অর্গানাইজেশনে চাকরি করো, সকালে গিয়ে যদি তুমি দেখো যে তোমার ফিনান্স ডিরেক্টর মারা গিয়েছে,
তাহলে ওইটা মনিটারি ট্রানজাকশন না, সুতরাং ওই death of your finance director will not be recorded in the books of accounts. But when in the evening, সন্ধ্যাবেলা যদি বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয় যে ওই যিনি মারা গেলেন ওই ফিনান্স ডিরেক্টরের ওয়াইফকে 20 লক্ষ টাকা দেওয়া হবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে বলা হলো একটা চেক রেডি করতে, তখন সেইটা মনিটারি ইউনিটের আসে, সেই ডেথকে তখন মনিটারি কম্পেনসেশনে কনভার্ট করা যাচ্ছে এবং সেই 20 লক্ষ টাকা তখন রেকর্ড হবে ইন দা অ্যাকাউন্টিং রেকর্ডস অফ দ্যাট অর্গানাইজেশন। সো নন মনিটারি ইভেন্ট যত বড় ঘটনাই হোক না কেন, সেটা যদি টাকার অঙ্কে পরিমাপ করা না যায় তাহলে ওটা আমাদের রেকর্ডে ঢুকবে না। এরপরে হচ্ছে ইকোনমিক এন্টিটি। ইকোনমিক এন্টিটি একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। খেয়াল করে দেখো কি বলছে এখানে। ইকোনমিক এন্টিটি ইনক্লুডস এনি অর্গানাইজেশন or ইউনিট অফ এ সোসাইটি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কোনো অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান কিংবা সোসাইটির কোনো ইউনিট যারা অর্থকরী সংক্রান্ত কোনো ডিলিংস করে থাকে, যেমন সেখানে কোনো রেভিনিউ জেনারেট হয়, তাদেরকে কোনো খরচ করতে হয়, এমপ্লয়ীদেরকে স্যালারি দিতে হয়, সেখানে বাইরে থেকে টাকা আসে যে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে, তখন সেটা হয়ে যাচ্ছে ইকোনমিক ইউনিট এবং ইকোনমিক এন্টিটি। এন্টিটি মানে সত্তা, একটা প্রতিষ্ঠান, একটা আলাদা একটা অস্তিত্ব। এন্টিটিকে অস্তিত্ব বলা হতে পারে, অর্থনৈতিক অস্তিত্ব। তো যে কোনো অর্গানাইজেশনকে এবং ইউনিট ইন দি সোসাইটিকে সেটা বলা হয়। ওদের জন্যই অ্যাকাউন্টিং করা জরুরি, যারা কিনা টাকা কড়ি নিয়ে ডিল করে। আমাদের সোসাইটিতে এবং যে কোনো দেশের সোসাইটিতে 3টা ইউনিট দেখা যায়, 3 ধরনের ইউনিট ইকোনমিক ইউনিট। 3 ধরনের ইকোনমিক ইউনিট মানে এগুলোকে যদি আমি বিজনেস বলি, if these are set up for pursuing বিজনেস করার জন্য যদি গঠিত হয় তাহলে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রোপ্রাইটরশিপ, যার অর্থ হলো যে ওয়ান ম্যান ওয়ান বিজনেস, ওন্ড বাই ওয়ান পার্সন ওয়ান বিজনেস, তাহলে সেটাকে বলবো প্রোপ্রাইটরশিপ। আরেকটা হচ্ছে পার্টনারশিপ, মানে owned by 2 person, 2 or more person, owned by 2 or more person, যেটা পার্টনারশিপ তোমরা জানো এগুলো। আরেকটা হচ্ছে কর্পোরেশন ইজ অ্যান ইউএস টার্ম। যেহেতু আমরা ইংরেজি আমেরিকান বই ফলো করছি, সেখানে এই টার্মিনোলজিটা লেখা আছে কর্পোরেশন, আর আমাদের টার্মিনোলজিতে এটা হবে কোম্পানি, COMPANY, কোম্পানি। ওকে স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, কোম্পানিকে কি বলা হয়? জি স্যার। কোম্পানি সেপারেট লিগাল এন্টিটি আন্ডার স্টেট কর্পোরেশন ল and having ownership divided into transferable shares of stock. এখন স্টক বলা হচ্ছে আমেরিকান পার্সপেক্টিভে। স্টক মানে যেটা তুমি আমাদের দেশের শেয়ারের সাথে তুলনা করতে পারো। শেয়ার, আমরা বলি শেয়ার ক্যাপিটাল, ওরা বলবে স্টক ক্যাপিটাল। আমরা বলি কোম্পানি, ওরা বলবে কর্পোরেশন। এখন এই কর্পোরেশন এবং কোম্পানি নিয়ে অনেক কথা বলার আছে। প্রথমত, কোম্পানিগুলো হচ্ছে একটা লিগ্যাল এন্টিটি। লিগ্যাল এন্টিটি মানে আইনগত সত্তা, তার মানে ওদের একটা প্রতিষ্ঠা করার একটা আইনগত ভিত্তি আছে। যেমন ধরো আমাদের ব্যক্তি জীবনে যেমন আমাদের একটা সত্তা আছে, আমাদের অস্তিত্ব আছে,
আমরা অনেকগুলো মানে অধিকার অর্জন করেছি সমাজের একজন মেম্বার হওয়ার কারণে, তেমনি যদি কোম্পানি হয়, কোম্পানিরও সেরকম সমাজে একটা অস্তিত্ব থাকে, তাদেরও অনেকগুলো অধিকার থাকে এবং সেগুলো আইন দ্বারা স্বীকৃত। যেমন কি ধরনের অধিকার? প্রথমত, একটা কোম্পানি প্রপার্টির মালিক হতে পারে। কোম্পানি প্রপার্টির মালিক মানে কোম্পানি একটা জমি কিনতে পারে। আমরাও একটা জমি কিনতে পারি, আমিও ইচ্ছা করলে একটা জমি কিনতে পারি, মানে ব্যক্তিও তা পারে। একটা কোম্পানি যদি দেখে যে তার কেনা জমিতে অন্য কেউ বেদখল করেছে, জমিতে অন্য কেউ বেদখল করেছে, কোম্পানি কি করতে পারে? কোর্টে গিয়ে সু করতে পারে, কেস করতে পারে ওই লোকের এগেনস্টে। ঠিক তেমনি আমিও পারি। আমি ব্যক্তি হিসেবে যদি দেখি যে আমার কেনা একটা জমিতে অন্য কেউ সেখানে ঘরবাড়ি তৈরি করার চেষ্টা করছে, করে ফেলছে, তখন আমি তাকে উচ্ছেদ করার জন্য আমিও কোর্টে যেতে পারি। সো এখানে কোম্পানির যা অধিকার আইনের মাধ্যমে স্বীকৃত, আমারও ব্যক্তি হিসেবে সেই অধিকার আইনের মাধ্যমে স্বীকৃত। কিন্তু একটা জিনিস, দুটো জিনিস আলাদা। সেটা কি? কোম্পানি ভোট দিতে পারে না, আমি পারি। Why? Because I am a natural person. But the company is, in the eye of law, considered as artificial person. Artificial person. বুঝতে পেরেছো? জি স্যার। আইনের মাধ্যমে স্বীকৃত আর্টিফিশিয়াল পার্সন, তার মানে আইনের মাধ্যমে ওদের একটা আলাদা সত্তা আছে। এই যে আলাদা আলাদা কথাটা এখানে ক্লিয়ারলি লেখা আছে, সেপারেট। আইনের মাধ্যমে আলাদা একটা সেপারেট অস্তিত্ব ওদের আছে। তো ওদের অধিকারকে তুমি খর্ব করতে পারো না। তুমি মানে তুমি ব্যক্তি খর্ব করতে পারো না, আবার অন্য আরেকটা কোম্পানিও পারবে না, কারণ সেও একটা আলাদা পার্সন, যদিও আর্টিফিশিয়াল। কিন্তু দুজনই একটা সোসাইটি এবং একটা দেশের সিটিজেন। ওই কোম্পানিও সিটিজেন, আমিও সিটিজেন। ওই কোম্পানিও ট্যাক্স দেয়, আমিও ট্যাক্স দিই। ওই কোম্পানির যেমন কতগুলো বাধ্যবাধকতা আছে, আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হয়, আমারও সেরকম ব্যক্তি হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হয়। সো দেয়ার আর নো বেসিক ডিফারেন্স বিটুইন entities. Only difference is the company is artificial আর আমি হচ্ছি ন্যাচারাল, আমি প্রকৃতি থেকে এসেছি। আরেকটা ডিফারেন্স আছে, কি বলতো? সেটা হচ্ছে এ কোম্পানি ক্যানট রিপ্রোডিউস। সাধারণত কোম্পানি কোনো সন্তান জন্ম দিতে পারে না, জি স্যার। কিংবা আর্টিফিশিয়াল পার্সন হয়ে ন্যাচারাল পার্সনের প্রোডাকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু একজন ন্যাচারাল পার্সন তা পারে। এখন জি স্যার। যদিও একটা কোম্পানি কখনো আরেকটা কোম্পানি সৃষ্টি করতে চায়, সেটা করতে হবে কিভাবে? ওই কোম্পানির যারা এজেন্ট, তারা সেটা করতে পারবে through the company. So company can produce another artificial person, but there is a process. এখন কোম্পানি যদি আর্টিফিশিয়াল পার্সন হয়, তাহলে আর্টিফিশিয়াল পার্সন হলে এই কোম্পানির কাজকর্ম কিভাবে করে? আমার কাজ যেমন আমি করি, আমি ট্যাক্স দিব, আমি ট্যাক্স রিটার্ন ফিল আপ করে টাইপ করে তারপরে নিয়ে ট্যাক্স অফিসে যাব, গিয়ে সেখানে জমা দিব, একটা রিসিপ্ট নিয়ে আসবো। আমার কাজ আমি নিজে করছি। কিন্তু কোম্পানির এইসব কাজগুলো কে করবে? কারণ সেও তো একটা পার্সন, ট্যাক্স দিতে বাধ্য। যদিও আর্টিফিশিয়াল পার্সন, কিন্তু সেও ট্যাক্স দিতে বাধ্য। জি স্যার। এখন আইন বলছে যে ও কাজ করবে, কোম্পানি কাজ করবে তার এজেন্টের মাধ্যমে, ট্রাস্টির মাধ্যমে, ট্রাস্টি অথবা এজেন্ট। তো তার এজেন্ট কে? এজেন্ট হচ্ছে ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস।
ওই বোর্ড অফ ডিরেক্টরস কোম্পানির হয়ে সব কার্যক্রম করে। সে বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে যিনি আবার ম্যানেজিং ডিরেক্টর হন, তাদের মধ্যে একজন আবার ম্যানেজিং ডিরেক্টর, তিনি তার স্বাক্ষরে এবং কোম্পানির একটা সিল আছে, যে সিলটা ওই কোম্পানির অস্তিত্বের প্রমাণ, সেই সিল দিয়ে স্বাক্ষর দিয়ে ওই কোম্পানির হয়ে তিনি কাজ করতে পারছেন। তাহলে কোম্পানির কাজও ঠেকে থাকবে না, ওই কোম্পানির কাজ অন্য আরেকজন এজেন্টের মাধ্যমে এজেন্ট ঠিকই করে দিচ্ছে। তো এইভাবেই আইনকে ফলো করে আমরাও চলছি, কোম্পানিগুলোও চলছে। ওরাও সোসাইটির সিটিজেন, ভ্যালুয়েবল সিটিজেন, আমরাও ব্যক্তি হিসেবে, পার্সন হিসেবে সোসাইটির ভ্যালুয়েবল সিটিজেন। তবে খেয়াল করে দেখো, এ কোম্পানি ক্যান বি ভেরি ভেরি রিচ সিটিজেন। আমাদের মধ্যেও আবার কেউ কেউ আছে অনেক টাকার মালিক, আবার অনেক পুয়ার। তো কোম্পানির মধ্যেও তাই আছে, অনেক কোম্পানি খুব সাধারণ মানের, আবার অনেক কোম্পানি এত রিচ তাদেরকে সুপার রিচ বলা হয়। শুধু সুপার রিচ বললেও হয়তো এনাফ হবে না, বলতে হবে সুপার 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 রিচ, তাই না? জি তো স্যার। এরকম আছে। তো এইটাই হচ্ছে কোম্পানি কিংবা কর্পোরেশনের প্রকৃতি, মানে বৈশিষ্ট্য। সো ওই ধরনের অর্গানাইজেশন গুলো, যেগুলোকে আমরা কোম্পানি বলছি, তাদেরকে পরিচালিত করা হয় কর্পোরেশন ল দিয়ে। আমাদের দেশে কোম্পানি ল, ইন ইউএসএ ইট ইজ কর্পোরেশন ল। কোম্পানি ল দিয়ে তাদেরকে পরিচালনা করা হয়, এবং ওই পরিচালনার সময় তারাই ওই কোম্পানির ভেতরে বসে। কিন্তু ওই কোম্পানির মালিক যে কেউ হতে পারে। যদি আমি স্টক এক্সচেঞ্জে গিয়ে একটা কোম্পানির শেয়ার কিনি, তাহলে সেই শেয়ার কিনলে আমি কিন্তু ওই কোম্পানির মালিক হয়ে গেলাম। কিন্তু মালিক হলেও আমি সেপারেট, কারণ ওই কোম্পানির লিগ্যাল এন্টিটি আলাদা, আমার সাথে সেটা সংঘাতপূর্ণ, একটা দেয়াল আছে। আমি ওই কোম্পানির মালিক হলেও ওই কোম্পানির প্রপার্টির মালিক না, আর প্রপার্টির মালিক হলেও সেটা আমি সরাসরি ওখানে গিয়ে ওটা তুলে নিতে পারবো না। দ্যাট ইজ বিং ম্যানেজড বাই মাই এজেন্ট। আমার বোর্ড অফ ম্যানেজার্স, যাদেরকে আমি বোর্ডে নির্বাচিত করেছি, আমার হয়ে তারা পরিচালনা করছে। সো আমি মালিক হয়েও, শেয়ার হোল্ডার হয়েও আমি কোম্পানিতে যাচ্ছি না, যেতে পারি না, যাওয়ার কোনো অধিকার নেই। যেমন ধরো, তুলনা করো যে আমাদের স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার শেয়ার কেনা বেচা হয়, কখনো 100 টাকা, কখনো 102 টাকা, বাড়ে কমে। তো আমি কিনলাম 1 লক্ষ টাকার শেয়ার কিনলাম বেক্সিমকো ফার্মার। কি প্রত্যাশায় কিনলাম? যে বেক্সিমকো ফার্মা আমাকে এই বিনিয়োগকৃত টাকার উপরে মুনাফা দিবে। তো সেটাকে বলা হয় ডিভিডেন্ড, যে টাকাটা আমি পাবো। তো সেই ডিভিডেন্ড পেলে আমি সে টাকাটা ব্যক্তিগতভাবে খরচ করব, এই জন্য। এখন আমি তো শেয়ার হোল্ডার, আমি মনে করছি যে আমি মালিক। আমি যদি বেক্সিমকো ফার্মার অফিসে যাই, ধানমন্ডিতে, যদি গেটে দরজায় টোকা দেই, বললাম যে আমি শেয়ার হোল্ডার, আমি মালিক, মালিকানার অংশ আমার আছে, আমাকে ঢুকতে দাও, তো দারোয়ান কিন্তু আমাকে ঢুকতে দিবে না। কিন্তু যদি দেখা যায় যে একজন বোর্ড মেম্বার এসছে গাড়ি করে, তখন কোম্পানির সিকিউরিটি গার্ড স্যালুট দিয়ে তাকে ঢুকতে দিবে, বিকজ হি ইজ অথরাইজড বাই হুম? অথরাইজড বাই মি। আমি তাকে অধিকার দিয়েছি, আমার নিজের সেখানে যাওয়ার অধিকার নেই, কারণ আমি আলাদা। আমি মালিক হিসেবে, ব্যক্তি হিসেবে আলাদা, কোম্পানির নাম হিসেবে সেটা আলাদা, এবং যারা এটাকে ম্যানেজ করছে আমার হয়ে, এজেন্টরা, যে এজেন্ট হচ্ছে বোর্ডের মেম্বাররা, ম্যানেজিং ডিরেক্টর কিংবা চেয়ারম্যান কিংবা অন্যান্য বোর্ড মেম্বার, তারা। সো এইভাবেই বিশেষ করে এই এনভায়রনমেন্টে, এই সিচুয়েশনে, এইভাবেই কিন্তু বিজনেস হাউসগুলো অপারেট করছে। এই ব্যাপারে বিশদ নলেজ আমরা কোথায় পাবো? আমাদের যে বিজনেস রিলেটেড যে 2-3টা কোর্স আছে, যেমন অর্গানাইজেশন, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, তারপরে কোম্পানি ল,
বিজনেস ল, সেখানে আমরা এই জিনিসগুলো আরো ভালো করে জানতে পারবো। ঠিক আছে? জি স্যার। এখন যখন আমরা অ্যাকাউন্টিং শিখবো, তখন কিভাবে শিখবো? আমরা কি সরাসরি কর্পোরেট অ্যাকাউন্টিং কিংবা কোম্পানি অ্যাকাউন্ট নিয়েই শুরু করব? দি অ্যান্সার ইজ নো। আমাদের জন্য না সহজ না হবে স্যার। প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্টিং, মানে ওয়ান ম্যান ওয়ান বিজনেস। এটা দিয়েই অ্যাকাউন্টিং লেসন শুরু হয় এবং ধীরে ধীরে ওই দিকে যায়। তো যত আমরা ভেতরের দিকে যাব, আরো উচ্চতর কোর্স গুলো নিব, তখন আমরা দেখব যে পার্টনারশিপ অ্যাকাউন্টিং কিভাবে মেনটেন করতে হয়, কোম্পানির অ্যাকাউন্ট কিভাবে মেনটেন করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আর শুরুটা হবে প্রোপ্রাইটারশিপ, সোল ট্রেডারশিপ, যেটার সাথে তোমরা পরিচিত। ওয়ান ম্যান ওয়ান বিজনেস। ঠিক আছে? এখন তোমাদের সামনে একটা প্রশ্ন আসলো, এটা উত্তর দাও। কোনটা হওয়া উচিত বলো? স্যার আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, এরপর স্যার কমিউনিকেশন হবে স্যার। ওকে, হ্যাঁ, তোমাদের সবাইকেই পার্টিসিপেট করতে হবে ডিসকাশনে, ওকে মানে স্যার। উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ভুল হলে কিছু হবে না, ভুল হলে হোক। ঠিক আছে? ওকে মিস স্যার। মিস ওজিফা, আপনি কি মনে করছেন কোনটা হওয়া উচিত? মিস ওজিফা সুলতানা দৃষ্টি, আপনি আছেন? কোনটা হওয়া উচিত বলেন? মিস ইসরাত নওরিন রীতি, আপনি কোনটা মনে করছেন? বলেন, আনমিউট করে উত্তর দেন। মিস্টার শিবনাথ, শিবনাথ কোনটা কারেক্ট মনে করছেন বলেন? শুনতে Sir, পাচ্ছেন? last question maybe communication, recording, and identification. কমিউনিকেশন, রেকর্ডিং, আইডেন্টিফিকেশন। আচ্ছা, আপনি যদি খেয়াল করেন, তোমরা যদি খেয়াল করে থাকো যে প্রথম দিককার স্লাইডে কি বলছে, ওই যে প্রসেসে, অ্যাকাউন্টিং প্রসেস সম্বন্ধে একটা দেওয়া হয়েছিল স্লাইড, প্রথম দিকেই ছিল। সেখানে ছিল আইডেন্টিফিকেশন প্রথম, রেকর্ডিং, তারপরে কমিউনিকেশন। তোমাদের জি স্যার। রিপ্রেজেন্টেটিভ যেটা বললো এটাই ঠিক। দিস ইজ কারেক্ট। তুমি শিবনাথ যেটা বললা সেটা ঠিক না, এটা খেয়াল করো। ঠিক আছে? Communication, recording, identification is not the correct answer. The correct answer is identification, recording, and then communication. কমিউনিকেশন স্যার। আচ্ছা, এটা আমরা প্রথম দিকের স্লাইডে দেখি ছিল কিনা। Identification, recording, communication, এক, দুই, তিন। আচ্ছা, এ পর্যন্ত থিওরিটিক্যালি যা ডিসকাস করা হলো,
এর উপরে তোমাদেরকে আমি একটা ছোট্ট কুইজ পরীক্ষা নিব, আমি একটা কোশ্চেন আপলোড করে দিব, ছোট ছোট কোশ্চেন 5টা, ওকে স্যার। আর উত্তর দিতে হবে তোমাদেরকে, দিয়ে আমাকে অ্যান্সার করে দিবা, ঠিক আছে? 5 নাম্বারের কুইজ। Now we go to the টাইম কতক্ষণ স্যার? সময় 1 ঘন্টা দেওয়া হবে। ওকে স্যার। ঠিক আছে, 1 ঘন্টা হলেও তোমার এটা করতে লাগবে 10 মিনিট। স্যার কবে নেবেন স্যার টাইম যদি বলে দিতেন? দেখি আমি হয়তো আজকেও আপলোড করে দিতে পারি, নয়তো কালকে অবশ্যই। ওকে স্যার। টুডে সন্ধ্যার দিকে দিয়ে দিব, যখনই দেই ফলো করো তোমরা। ওকে তোমরা স্যার। মানে জিনিসটা ফলো করতে পারো সবসময় গুগল ক্লাসরুম? জি স্যার, সবসময় স্যার ফলো করি স্যার। তোমাদের ইমেইলটা তো তোমরা সবসময় মোটামুটি দেখো, তাই না? জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। তোমাদের বেশিরভাগ কোন মেথড, কোন গ্যাজেট ইউজ করো? তোমরা কি ল্যাপটপ ইউজ করো না স্মার্টফোন ইউজ করছো? স্যার স্মার্টফোন। স্যার স্যার স্মার্টফোন স্যার। স্মার্টফোন। স্মার্টফোনে তোমাদের সব অপশন আছে যেটা মানে দরকার, এই গুগল ক্লাসরুমের জন্য যা যা দরকার, এভরিথিং ইজ দেয়ার? জি স্যার, মোটামুটি যা যা দরকার স্যার সেগুলো আছে স্যার। স্ক্যানার আছে? স্ক্যান করতে পারো? স্ক্যানার স্যার চেষ্টা করতে হবে স্যার। এগুলো করিনি তো স্যার, দেখতে হবে স্যার। না, তোমাদের এটা ফ্রি অ্যাপ আছে, স্ক্যানার থাকে সেখানে, তারপরে জি পিডিএফ, স্যার, জি স্যার, জি স্যার ওটা করতে পারবো স্যার। পিডিএফ ফাইলে কনভার্ট করা, পিডিএফ ফাইল অনেকগুলো থাকলে সেটাকে মার্জ করা, এগুলো থাকতে হবে। জি স্যার, জি স্যার, জি স্যার, পিডিএফ করতে পারবো স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড, তাহলে ঠিক আছে, ওকে স্যার। তোমরা পারবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। স্মার্টফোন ইউজ করাও আহ, ভালো, বাট ল্যাপটপ ইউজ করলে মনে হয় আরো ভালো হয়। তো এনিওয়ে, বাধ্যতামূলক না ল্যাপটপ, স্মার্টফোনও চলবে। আর বইটা সামনে রাখতে হবে ক্লাস করার সময়। নাও কাম টু দিস ডিসকাশন। এখানে স্লাইডে কি দেখতে পাচ্ছ? বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, তাই তো? বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাকাউন্টিং এর যে প্রসেস, যেটা আমরা বললাম যে আইডেন্টিফিকেশন, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেটিং, এটার আমরা এখন প্রসেসের ভেতরে যাওয়ার চেষ্টা করছি। ভেতরের প্রসেসিংটা মূলত এই যে ইকুয়েশন দিয়েই আমাদেরকে করতে হবে, মানে অ্যাকাউন্টিং ডেটার প্রসেসিংটা এই ইকুয়েশন দিয়ে হয়। And what is the equation? Equation is this. এটা 3টা কম্পোনেন্ট, এগুলোকে আমরা বলি 3টা কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে অংশ, খণ্ড অংশ। প্রথমটা হচ্ছে অ্যাসেটস, দ্বিতীয়টা হচ্ছে লায়াবিলিটিস, তৃতীয়টা হচ্ছে ওনার্স ইকুইটি। এখন এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের উপরে পুরো অ্যাকাউন্টিং দাঁড়িয়ে আছে। পুরো অ্যাকাউন্টিং মানে যত বড় কোম্পানিরই অ্যাকাউন্টস হোক না কেন, এই ইকুয়েশনের উপরে ভিত্তি করেই সেটার ম্যানেজমেন্ট হচ্ছে, সেটার প্রসেসিংটা হচ্ছে। সো দিস ইজ দি বেসিক, এই জন্যই বলা হচ্ছে যে বেসিক। বেসিক কথাটার অর্থ হচ্ছে প্রাথমিক, প্রাথমিক অ্যাকাউন্টিং ইকুয়েশন এইটা।
তাহলে প্রাথমিকের পরে নিশ্চয়ই অনেক কিছু থাকে, তাই না? বেসিক তো একেবারে প্রিলিমিনারি, তারপরে অনেক কিছু থাকে অ্যাডভান্সড। হ্যাঁ, ইয়েস, ইট ইজ ট্রু যে এইটা দিয়ে আমরা শুরু করি ঠিকই, কিন্তু এরপরে যখন আমরা এর প্রত্যেকটার ভেতরে যাই তখন আমরা বিশদ জিনিসগুলো, ব্যাপক জিনিসগুলো আমরা দেখতে পাই। সো এই প্রতিটার মধ্যে অনেক বিভক্তি, অনেক ক্লাসিফিকেশন, অনেক ধরনের ডিসিশন, অনেক ধরনের প্রসেস, মেকানিজম, এগুলো আছে। তো প্রতিটার ভেতরেই আছে, এটার ভেতরে আছে, এটার ভেতরে আছে, এটার ভেতরে আছে। দ্যাট ইজ অল ট্রু। কিন্তু জিনিসটা শুরু হচ্ছে এইভাবে। বেসিক্যালি ইট স্টার্টস, অ্যাকাউন্টিং স্টার্টস বাই ফলোইং দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে ফলো করে অ্যাকাউন্টিং এর শুরু হয়। And that starts with a very simple accounting equation, যেটা মানে খুবই সহজ, assets equals to liabilities plus owner's equity। মানে কি? মানে হচ্ছে আমরা যদি একটা বিজনেস এন্টারপ্রাইজের অ্যাকাউন্টিং করি, তাহলে বিজনেস এন্টারপ্রাইজের অ্যাসেট সবসময়ই ইকুয়াল হবে, ওই অ্যাসেটের সমপরিমাণ হবে তার লায়াবিলিটি এবং ওনার ইকুইটি মানে ক্যাপিটাল প্লাস ওনাররা যে ক্লেম করবে তা। ওনারদের মালিকানার যে তোমার পার্ট, মালিকদের যে পার্ট, সেই পার্ট প্লাস লায়াবিলিটিস, এই দুটোর সমান হবে অ্যাসেটস। এই হচ্ছে আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই ইকুয়েশনের উপরে ভিত্তি করেই সব ধরনের অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং মেনটেন করা হয়। আই রিপিট, সব অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং এই ধরনের ইকুয়েশনের উপরে মেনটেন করে তারপরে করা হয়, অর্থাৎ এই ইকুয়েশনের কোনো ব্যতিক্রম নাই। এখন বলতে পারো যে এই যে ইকুয়েশনটা যে আমরা ফলো করছি এটা কার জন্য? যেটা এর আগে বলা হলো যে অর্গানাইজেশনের জন্য, ইকোনমিক এন্টিটির জন্য, যার একটা সেপারেট এন্টিটি আছে। সেপারেট এন্টিটি মানে আলাদা অস্তিত্ব আছে, অর্থাৎ আলাদা অস্তিত্বশীল একটা সংগঠনের জন্য এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। আবারও বলছি, সেপারেট অস্তিত্ব সম্পন্ন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আরো স্পেসিফিক্যালি বলি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই ইকুয়েশনটাকে ডেভেলপ করা হয়েছে, এই ইকুয়েশনটাকে ফলো করতে হবে। তার মানে এখানে অস্তিত্ব সম্পন্ন বিজনেস হাউসকে বলা হচ্ছে, আমাকে বলা হয়নি, ব্যক্তিকে বলা হয়নি, ওই বিজনেসের যিনি মালিক তার জন্য করা হবে এটা বলা হয়নি। অর্থাৎ মালিক আলাদা, বিজনেস আলাদা, দ্যাট ইজ ওয়াই ওই সেপারেট এন্টিটি কথাটা আসছে। ডু ইউ ফলো মি? অর্থাৎ এই ইকুয়েশনটা কোনোভাবেই ওই প্রতিষ্ঠানের মালিকের ইকুয়েশন নয়, এটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের নিজের যা সম্পদ, অ্যাসেট, নিজের যা লায়াবিলিটি, দায়, এবং নিজের যে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব যেটাকে আমরা বলি বাংলায়, এইটা তার জন্য, ওই প্রতিষ্ঠানের মালিকের জন্য না, কিংবা অন্য কারোর জন্য না। So it's solely for the business that we follow this equation. Now we come to the individual component. ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট যদি আমি বলি তাহলে এভাবে বিবেচনা করতে হবে। অ্যাসেটস, অ্যাসেটস হচ্ছে রিসোর্সেস ওনড বাই এ বিজনেস। এখন দেখো, দে আর ইউজড ইন ক্যারিং আউট সাচ অ্যাক্টিভিটিস অ্যাজ প্রোডাকশন, কনজাম্পশন অ্যান্ড এক্সচেঞ্জ। তাহলে অ্যাসেটের ডেফিনিশন হচ্ছে এটা, যে ইকুয়েশনের প্রতিটা জিনিসকে আমরা ডিফাইন করব। তোমাদের ইন্ডিভিজুয়াল নলেজ,
তোমরা যা শিখেছো সেখানে যদি তোমরা ভালো করে শিখে থাকো, দেন আই এম হ্যাপি। আর যদি অন্যভাবে শিখে থাকো, ট্রাই টু থিঙ্ক ইন দিস ওয়ে, যে দিজ আর কনসিডার্ড টু বি all relating to the business enterprise, not relating to the owner or for anybody else. অর্থাৎ একটা বিজনেসের অ্যাসেট মানে বিজনেসের পজিশনে যেই সম্পদটা রয়েছে, একটা রিসোর্স মানে হচ্ছে অ্যাসেট, যে কোনো ধরনের সম্পদ যার মালিক কিনা বিজনেস। বলা হয়নি যে যার মালিক ওই বিজনেসের মালিক, এটা কিন্তু না। ডু ইউ ফলো মি? জি স্যার। আমাদের অ্যাকাউন্টিং শিখতে গেলে প্রাথমিক যে ভ্রম হয়, ভ্রম মানে মিস্টেক, সেটা কিন্তু এখানেই হয়। যে আমরা অনেক সময় মনে করি যে আমরা বুঝি মালিকের অ্যাসেট নিয়ে ডিল করছি। নো নো, নট এট অল, নট এট অল। এটা খুবই একটা ভ্রান্ত ধারণা। আমরা ডিল করছি বিজনেসের অ্যাসেট নিয়ে, কারণ বিজনেসের তো আলাদা অস্তিত্ব আছে। আমরা মালিককে নিয়ে চিন্তা করব কেন? Why should we consider the owner of a business? Owner is away from us. ওনাকে তো আমরা গেট দিয়ে ঢুকতেই দেইনি, তাই না? সো বেক্সিমকো ফার্মা চিন্তা করবে বেক্সিমকো ফার্মার যে অ্যাসেট আছে সেটা কত এবং সেটা কি। বেক্সিমকো ফার্মা কখনোই চিন্তা করবে না যে তার বোর্ড মেম্বারের কি অ্যাসেট আছে, তার শেয়ার হোল্ডারদের কত টাকার সম্পদ আছে, এগুলো কিন্তু তার হিসাব বইয়ে আসবে না। বেক্সিমকো ফার্মার হিসাব বইয়ে আসবে শুধুমাত্র বেক্সিমকো ফার্মার কি অ্যাসেট আছে। বুঝতে পেরেছো? এবং সেই বেক্সিমকো ফার্মার অ্যাসেট চিন্তা করবে যখন বেক্সিমকো ফার্মা, তখন বেক্সিমকো ফার্মা চিন্তা করবে যে এই অ্যাসেটটা যেটা বেক্সিমকো ফার্মার মালিকানাধীন, সেটা কোথা থেকে আসলো। এটা দুই সূত্র থেকে আসতে পারে। একটা হচ্ছে যে ব্যাংক থেকে লোন নিয়ে হতে পারে, তাহলে ব্যাংক উইল বি এ লায়াবিলিটি অফ বেক্সিমকো ফার্মার। আরেকটা হতে পারে যে ব্যাংক থেকে নেয়নি, মালিকরা দিয়েছে, শেয়ার হোল্ডাররা দিয়েছে, দেন আলাদা করে লিখতে হবে যে শেয়ার হোল্ডারদের থেকে পাওয়া টাকা, ওনার যেটা ওনাররা দিয়েছে সেই টাকাটা আলাদা করে। এটাও কিন্তু দায়। খেয়াল করো, এটা লায়াবিলিটির সাথে একসাথে মিলিয়ে লেখা হয়েছে। মানে ইটস অলসো বেক্সিমকো ফার্মা ইজ কনসিডারিং ওনার্স মানি অ্যাজ এ লায়াবিলিটি। ওনার্স মানি মানে ওনাররা যেই টাকাটা দিয়েছে সেটা। ওনারদের ব্যক্তিগত অ্যাসেটের কথা এখানে বলা হয়নি। ওনাররা ব্যক্তিগত টাকাটা তাদের ব্যক্তিগত হিসাবে রাখবে। দ্যাটস নাথিং টু ডু উইথ দ্য বেক্সিমকো ফার্মা অ্যাকাউন্টিং। ওটা বেক্সিমকো ফার্মার মাথা ব্যথা নয়। বেক্সিমকো ফার্মার শেয়ার হোল্ডাররা যেই টাকাটা দিয়েছে সেইটা বেক্সিমকো ফার্মা রেকর্ড করবে আন্ডার দ্য টাইটেল শেয়ার ক্যাপিটাল অথবা ওনার্স ইকুইটি যেটাকে বলা হবে সেটা। তো ওটাও একটা লায়াবিলিটি বেক্সিমকো ফার্মার জন্য, কারণ কোনো না কোনো দিন ওই শেয়ারের টাকাটা ওনারদেরকে ফেরত দিতে হতে পারে। জাস্ট লাইক লায়াবিলিটি, ব্যাংক থেকে নেওয়া টাকাটাও যেমন ফেরত দিতে হয় তেমনি। তো অ্যাসেট অর্জিত হবে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি সমন্বয়। So assets are resources owned by a business. They are used in carrying out such activities as production, consumption and exchange. ওই অ্যাসেট গুলোকে কিভাবে ব্যবহার করা হয়, কোম্পানি কিভাবে ব্যবহার করে, প্রোডাকশন প্রসেসে ব্যবহার করে, উৎপাদন করতে গিয়ে ব্যবহার করে, কনজিউম করে মানে ওটাকে ইউজ করে কোনো কাজ করতে হয়, এবং এক্সচেঞ্জ করে, অনেক সময় এটা দিয়ে দেয় বিনিময়ে অন্য কিছু অর্জন করে, যেমন র ম্যাটেরিয়াল পারচেজ করে, প্রোডাকশন পারপাস ইউজ করে, কনজিউম করে, বেতন দেয়,
ওয়েজেস পে করে, স্যালারি পে করে, ট্যাক্স দেয়, ইলেকট্রিসিটি বিল দেয়। সো অল দিস আর ডান ফ্রম দ্য অ্যাসেটস। অ্যাসেটকে ইউজ করে এই কাজগুলো করতে হয় অ্যাক্টিভিটি পরিচালনা করার জন্য যত কাজ। অ্যাসেটের ডেফিনিশন কি? অ্যাসেট হচ্ছে অল রিসোর্সেস। রিসোর্স কি? যেমন ক্যাশ ইজ এ রিসোর্স, বিল্ডিং ইজ এ রিসোর্স, ভেহিকল ইজ এ রিসোর্স। এই ধরনের অ্যাসেট, হাজারো অ্যাসেট থাকতে পারে, একটা অর্গানাইজেশনের হাজারো অ্যাসেট থাকতে পারে। তো এখানে আমরা এই স্লাইডে যেটা দেখতে পেয়েছি, অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি। জি স্যার। ছাড়াও আরো দুটো জিনিস এর মধ্যে ইনভলভড। এখানে যদি আমরা এটাকে বিবেচনা করি, when these assets are used in production, consumption, exchange, then also activity carry out করতে গেলে আমাদের অনেক ধরনের এক্সপেন্স হয়, আবার অনেক ধরনের রেভিনিউজ হয়। বিজনেস হাউসগুলো অনেক রেভিনিউ আর্ন করে, আবার অনেক এক্সপেন্স করে, এক্সপেন্ডিচার করে। এই টাইটেল গুলো আমাদের অ্যাকাউন্টিং এ খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি and also expense and revenues এর টাইটেল গুলো আমাদের অ্যাকাউন্টিং এ খুব গুরুত্বপূর্ণ, এবং ইকুয়েশনের মধ্যে আমরা ধীরে ধীরে ওগুলোকেও নিয়ে আসবো। এবং আমাদের এই যে বই যেটা আমরা ফলো করছি, এই বইয়ের একটা খুব বড় সুবিধা হচ্ছে এই টাইটেল গুলো একেবারে প্রথম কভার পেজের পরেই তোমরা উল্টে দেখো, এখানে অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন এন্ড প্রেজেন্টেশন টাইটেল দিয়ে অ্যালফাবেটিক্যালি কত ধরনের অ্যাকাউন্টস হতে পারে, কোথায় সেগুলোর অবস্থান হবে, এবং সেগুলো কোন ক্যাটেগরি, whether these are assets, whether these are liabilities, whether these are owner's equity, সব কিছু বলা আছে। So there is a comprehensive list, একটা ব্যাপক তালিকা তোমার সামনে তুলে ধরা হয়েছে, অনেক বড় একটা তালিকা এই 2-3 পৃষ্ঠাতে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং এটা খুব কাজে লাগবে। So you can have a look at it, but we shall use it later on. কখন ইউজ করতে হবে আমরা এটা জানতে পারবো। যে কথা বলছিলাম যে অ্যাসেটস, অ্যাসেটস হচ্ছে রিসোর্সেস, যখন এগুলোকে আমরা ইউজ করি ফর ক্যারিং অন অ্যাক্টিভিটিস। লায়াবিলিটিস হচ্ছে যখন আমরা কোনো অ্যাসেট অর্জন করার জন্য আমাদের সাফিসিয়েন্ট মানি নিজের ফান্ডে থাকে না, অর্থাৎ প্রতিষ্ঠানের ফান্ডে যথেষ্ট পরিমাণ অ্যাসেট নাই যে আমরা আমাদের অ্যাক্টিভিটি পরিচালনা করি। তো সেই অ্যাক্টিভিটি পরিচালনা করার জন্য যদি আমাদের ফান্ড শর্টেজ থাকে, আমরা যদি বাইরের কোনো সোর্স থেকে টাকা গ্রহণ করি কিংবা অ্যাসেট প্রকিউর করি, সম্পদ অর্জন করি, কিংবা কোনো এক্সপেন্ডিচার করি বাইরের কোনো সূত্রকে ইউজ করে, সেইটা হয়ে যায় আমাদের জন্য লায়াবিলিটিস। অর্থাৎ সেই পরিমাণ অর্থ যেটা আমরা বাইরের সূত্র থেকে গ্রহণ করেছি সেটা লায়াবিলিটিস এর মধ্যে আসে। এখন বাইরের সূত্র যেটা আমরা বলছি সেটা তো লায়াবিলিটিস, কিন্তু বাইরের সূত্র কেন বলছি, আমাদের ভেতরের সূত্র কি? ভেতরের সূত্র হচ্ছে, again we go to this equation, এইটা হচ্ছে আমাদের ভেতরের সূত্র। আমাদের ওনারদের কাছ থেকে আমরা ইনিশিয়ালি যে টাকাটা পেলাম, এইটা আমাদের নিজস্ব, এইটা কোম্পানির ডিসপোজালে চিরকাল থাকবে এরকমই আশা করা হয়। অর্থাৎ এটা ওনারদেরকে ফেরত দিতে হবে না সাথে সাথে, আনটিল অ্যান্ড আনলেস দি কোম্পানি ডাইস। কোম্পানির যদি মৃত্যু ঘটে একমাত্র তখন এই টাকাটা ফেরত যাবে। কিন্তু এই যে বাইরের সূত্র থেকে যখন আমরা টাকা নেই, এটাকে বলা হয় লায়াবিলিটি। এটা কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ অন্তে ফেরত দিয়ে দিতে হয়।
সো আমাদের যে অ্যাসেট, মেইন অ্যাসেট যেটা আমরা প্রকিউর করি, এটা আমাদের ভেতরের অভ্যন্তরীণ সূত্র, যে ওনারদের টাকা যেটা আমরা পেয়েছি শেয়ার ক্যাপিটাল হিসেবে, সেখান থেকেই আমরা ব্যবহার করছি। সো লায়াবিলিটিস যেটা, সেটা আমরা বাইরের সূত্র বলেই কনসিডার করি এবং এটাকে আমরা ভেতরের সূত্র বলে কনসিডার করি। এই দুটো সূত্র থেকে যখন আমরা সম্পদ অর্জন করি, সেই টোটালটা হয়ে যায় আমাদের টোটাল অ্যাসেট। এই টোটাল অ্যাসেটকে ইউজ করেই ব্যবসা প্রতিষ্ঠান চালানো হয়। বুঝতে পেরেছ? So those are the assets which we use in our business. Liabilities সেক্ষেত্রে কোন ধরনের রোল প্লে করে একটু আগে আমি বললাম, যখন আমাদের ভেতরের সূত্র এনাফ হয় না, তখন আমরা বাইরের সূত্র থেকে অ্যাসেট প্রকিউর করি এবং সেগুলোকে আমরা বলি ডেপস অ্যান্ড অব্লিগেশনস। ওগুলো হচ্ছে আমাদের ঋণ, ডেট, এবং সেগুলো হচ্ছে আমাদের দায়, যেগুলো আমরা পরিশোধ করতে বাধ্য। So we are bound to settle those things today or tomorrow or day after tomorrow, this year or next year or maybe after 5 years, যখনই হোক আমাকে ওটা পরিশোধ করে দিতে হয়। বিজনেসের অ্যাসেট থেকে আমাকে এই লায়াবিলিটিস পরিশোধ করতে হয়। Again, when we talk about this, we are not talking about the liabilities of the owner. মালিকের লায়াবিলিটির কথা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি বিজনেসের লায়াবিলিটি। আমরা কিন্তু কখনোই মালিকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করব না, আমরা চিন্তা করব বিজনেসের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ আমরা বেক্সিমকো ফার্মার ভেতরে একটা সেপারেট অফিসে বসে আছি, যেই অফিসটা হচ্ছে অ্যাকাউন্টস অফিস। সেখানে বসে আমরা চিন্তা করছি আমাদের বেক্সিমকো ফার্মার হিসাব নিকাশ নিয়ে। সেখানে বেক্সিমকো ফার্মার অ্যাসেটস, বেক্সিমকো ফার্মার লায়াবিলিটিস এবং বেক্সিমকো ফার্মার ওনার্স ইকুইটি নিয়ে চিন্তা করছি। নট ফ্রম ইন্ডিভিজুয়াল ওনার like any citizen of the country who can buy the shares of Beximco, তাদের নিয়ে চিন্তা করছি। তাদের অ্যাসেট লায়াবিলিটি পার্সোনাল, সেগুলো আমরা অ্যাকাউন্টিং এ কোনোভাবেই আনছি না। আমরা শুধু বিজনেসের অ্যাকাউন্টিং করার জন্যই এখানে বসে আছি, বিজনেসের ভেতরে। সো দ্যাট ইজ এ প্রি কন্ডিশন মাইন্ডসেট, যেটা আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে। তাই যদি হয়, তাহলে বিজনেসের যে টোটাল ওনার্স ইকুইটি, যে বিজনেস যেই টাকাটা মালিকদের কাছ থেকে পেলো, সেটা তো বিজনেস ওনার্স ইকুইটি হিসেবে লিখলো, ওই টাকাটা তার হবে টোটাল অ্যাসেটস। আর যদি টোটাল লায়াবিলিটি হয়, যেটা বাইরের সূত্র থেকে জোগাড় করেছে বিজনেস, যেমন কোনো ব্যাংক থেকে, যারা বাকিতে মালপত্র সাপ্লাই দিয়েছে তাদের কাছ থেকে, সেইটা যদি আমি বাদ দেই অ্যাসেট থেকে, তাহলে আমার যে ডিডাক্টেড ফিগার হবে, সেই ফিগারটার সাথে ওনার্স ইকুইটি ফিগার মিলে যেতে বাধ্য। কারণ আমি যখন ইকুয়েশন ফর্মে চিন্তা করি, এটা আমাদের ক্লাস 9-10 এর নলেজ, তাই না? যখন আমি চিন্তা করি, তাই না, 9-10 এ আমরা পড়েছি ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স কি। যদি এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা ছিল প্লাস, এটাকে আমি মাইনাস বলি, তাহলে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস উইল বি ইকুয়াল টু ওনার্স ইকুইটি। সবাই বুঝতে পারছো এটা? জি স্যার। প্রত্যেককে বুঝতে হবে এটা। কেউ একজন না বুঝলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিব। আবার যদি আমি ওনার্স ইকুইটি এই পাশে নিয়ে আসি ইকুয়েশনের এই সাইডে, তাহলে অ্যাসেট মাইনাস ওনার্স ইকুইটি কি হবে? Assets minus owner's equity will be equal to what? Equal to liabilities. তাই তো? সাইড চেঞ্জ করলে কি? Asset minus owner's equity হবে liabilities. লায়াবিলিটি স্যার। Asset minus liabilities হবে owner's equity.
আর যদি আমি দুটোই ঘুরিয়ে লিখি, এই পাশে লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, তাহলে এই পাশে আমি অ্যাসেট, অ্যাসেট হবে স্যার। একই কথা, তাই না? জি আর স্যার। যদি এইভাবে লিখি যে ওনার্স ইকুইটি এই পাশে আর অ্যাসেটকে এই পাশে নিয়ে আসি, তাহলে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। মাইনাস হবে। জি স্যার। সো উই নো দ্য বেসিক রুল অফ ইকুয়েশন। ইকুয়েশনের রুল গুলো ভুললে আমাদের চলবে না, কারণ আমরা জানি যে প্রতিটা নলেজ আমরা যে ভবিষ্যতে কিংবা এখন যেটা অর্জন করব, ইট উইল বি বিল্ট অন আওয়ার এক্সিস্টিং নলেজ। আমাদের যে বর্তমান যে আমাদের নলেজ আছে, আমরা যে জিনিসগুলো আগে শিখেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্লাসে, বিভিন্ন সাবজেক্টে, সেগুলো মনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেগুলোর উপরে ভিত্তি করেই আবার আমাদেরকে নতুন জিনিস বিল্ড আপ করতে হবে। এখানে ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না ইকুয়েশন কি, আমি জানি না ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স কিভাবে এটা কাজ করে, এটা আমি জানি না, তাহলে আমার ক্লাস 9-এ ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। এটা তোমাকে নিজেরই অর্জন করতে হবে। জি So স্যার। you try to remember all these things, how equation operates. তাই যদি হয় যে ইকুয়েশনকে আমি ধরে নিচ্ছি যে দ্যাট ইজ মাই বিল্ডিং ব্লক, মানে ওটার উপরে ভিত্তি করেই আমাকে গৃহ নির্মাণ করতে হবে, আমার বিল্ডিং এর ফাউন্ডেশনই হচ্ছে এই ইকুয়েশন, বেসিক ইকুয়েশন। এটা হচ্ছে আমার ফাউন্ডেশন। মানে যে কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে একদম মাটির তলা থেকে উঠতে হয়, এটা হচ্ছে মাটির তলা। মাটির তলাতে আমি এগুলো গেঁথে নিলাম, তারপরে ধীরে ধীরে আমি উপরে উঠতে পারবো। এটাকে ব্রেক করা যাবে না, এটাকে ভায়োলেট করে আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে? জি তো স্যার। অ্যাসেট জানলাম, লায়াবিলিটিস জানলাম, যখন ইকুইটি সোর্স ছাড়া আমি অন্য সোর্স থেকে কিছু নিচ্ছি সেটা। তাহলে ওনার্স ইকুইটি কোনটা হবে? ওনার্স ইকুইটি উইল বি অ্যাসেট থেকে যে লায়াবিলিটিটা বাদ দিলাম সেইটা, ওকে স্যার। যে ওনারশিপ ক্লেম। তাহলে ওনার্স ইকুইটি কি রিপ্রেজেন্ট করে? এখানে খুব পরিষ্কার ভাবে দেখো বলা আছে, ওনার্স ইকুইটি রিপ্রেজেন্টস the ownership claim to total asset. Total asset বিজনেসের যা থাকে সেটার উপরে যখন ওনারদের মালিকানা প্রতিষ্ঠিত থাকে, সেইটা, শুধু সেই পার্টটা। জি স্যার। তো একটা বিজনেস বেসিক্যালি তার যত সম্পদ আমরা দেখি, একটা বিজনেসের দিকে তাকালে, চিন্তা করলে মনে মনে আমরা ভাবি যে এই বিজনেসটা কত রিচ। এখন প্রশ্ন হচ্ছে এই বিজনেসটা অনেক রিচ, ফাইন, এটা অনেক বড় একটা বিজনেস, এটার অনেক টাকা, অগাধ টাকা, কত টাকা গোনাও যাবে না। তো এই সব টাকাই কি এই বিজনেসের নিজের? দি অ্যান্সার ইজ নো, না না অবভিয়াসলি। না স্যার। এত টাকা কোনো বিজনেসের হতে পারে না, তাই তো? তো জি স্যার। তাহলে এই বিজনেস এত অ্যাসেট কোথায় পেল? এই অ্যাসেটের দুটো সূত্র। একটা হচ্ছে যে যারা শেয়ার হোল্ডার তারা কন্ট্রিবিউট করেছে এই সম্পদ অর্জন করতে, যেটা হচ্ছে ওই ওনার সিকিউরিটির পার্ট, যেটা এখানে বলা হচ্ছে ক্লিয়ারলি, ওনার সিকিউরিটি রিপ্রেজেন্টস দি ওনারশিপ ক্লেম টু টোটাল অ্যাসেট। ওই টোটাল অ্যাসেটের যেই পার্টটা মালিকদের টাকা দিয়ে কেনা হয়েছে, সেখানে ওনারদের ক্লেম আছে, মানে ওনারদের দাবি আছে ওই টাকার উপরে, সেটা হচ্ছে ওই। আর বাদ বাকি সব অ্যাসেট হচ্ছে লায়াবিলিটি, মানে লায়াবিলিটির মাধ্যমে প্রকিওর করা, মানে সেটা ব্যাংক থেকে হতে পারে, অন্য সূত্র থেকে হতে পারে, ক্রেডিটরদের থেকে হতে পারে। বেসিক্যালি এই বাইরের সূত্র থেকেই বেশি টাকা নেওয়ার সুযোগ আছে। যে কোনো দেশের যে কোনো বিজনেসের জন্য এই অধিকারটা তাদেরকে দেওয়া হয়েছে যে তারা দে ক্যান প্রকিওর মানি ফ্রম আদার সোর্সেস অ্যাজ লোন। লোন নিতে পারে ব্যাংক থেকে, লোন নিতে পারে অন্যদের থেকে। আর একটা বিজনেসের যখন সুনাম হয় তখন বিজনেসকে বাকিতে তোমার পণ্য সাপ্লাই দেওয়ার জন্য বহু পার্টি
দাঁড়িয়ে থাকে যে এই বিজনেসকে সাপ্লাই দিবে, তাদের সাথে ডিল করবে। তো বিজনেসও তখন তাদের কাছ থেকে বাকিতে পণ্য কিনে এবং সেটা হয়ে যায় লায়াবিলিটি। সো all assets are not procured through the owner's equity. Majority of the assets are bought or procured through the financing of the liability. So এই জন্যই ইকুয়েশনের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো ওনারশিপ ক্লেম হচ্ছে ওই টোটাল অ্যাসেটের ক্ষুদ্র একটা অংশ যেটা ওনারদের নিজেদের, বাকি টাকাটা হচ্ছে লায়াবিলিটির, এবং টোটাল অ্যাসেট এইভাবেই একটা বিজনেসের গড়ে ওঠে। এখন ওনার্স ইকুইটি যেটা, এটার একটা বিশেষ ব্যাপার হলো যে এটা তো প্রথম দিকে কোম্পানিকে দেওয়া হয়েছিল, ওনাররা দিয়েছে, যারা শেয়ার হোল্ডার, যারা মালিক দাবি করে তারা এই টাকাটা দিয়েছে। তারা কি প্রতিনিয়ত দিতে থাকে? The answer is no. তারা কিন্তু নিত্য দেয় না, একবার দিয়ে শেয়ার কিনে নিয়েছে, মানে কাগজ কিনে নিয়েছে, কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে কোম্পানিতে। সো দে আর দি হোল্ডার অফ দি শেয়ারস, দে আর দি শেয়ার হোল্ডার্স, এই জন্যই বলা হয়। তারা বছর শেষে একটা ডিভিডেন্ড পেতে পারে, ইন্টারেস্ট পেতে পারে, যেহেতু তারা টাকা দিয়েছে, টাকা খাটিয়েছে কোম্পানিতে, তারা একটা বেনিফিট পেতেই পারে এবং সেটা তারা পায়। তো তাদের এই টাকাটা নিত্য তারা দেয় না, একবারই দিয়েছে কোম্পানি প্রতিষ্ঠা করতে। যখন কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে গেল তারপরে কি, এবং সেই যে প্রতিষ্ঠাকালীন যে টাকাটা তারা দিয়েছে সেটাকে বলা হয় ক্যাপিটাল, অর এটাকে অন্য নামে ইনভেস্টমেন্টও বলতে পারো, ইনভেস্টমেন্ট বাই ওনার। ইনভেস্টমেন্ট বাই ওনার এককালীন, ক্যাপিটাল এককালীন। পরে কি হয়? পরে এটা থেকে ড্রয়িংস হয়, এখান থেকে কিছু কিছু অংশ মালিকরা তুলে নেয়। যদি আমি কোম্পানির কথা না চিন্তা করি, আমি যেহেতু বলেছি প্রথমে যে আমরা চিন্তা করব সোল ট্রেডার পার্সপেক্টিভে, অর্থাৎ এক মালিক এক বিজনেস, তখন তারা যখন ইনিশিয়ালি ক্যাপিটাল দিয়ে দিল বিজনেসে, তারপর তারা কোম্পানির অ্যাক্টিভিটি চলতে থাকে, সেই কোম্পানি কিছু রেভিনিউ অর্জন করে, সেখান থেকে তখন তারা কিছু কিছু অ্যামাউন্ট তুলে নেয় ড্রয়িং করে, যেটাকে বলা হয় ড্রয়িংস। অ্যান্ড ড্রয়িংস ইজ এ নেগেটিভ ইকুইটি। ইকুইটি যখন তারা কোম্পানিকে দেয়, কোম্পানি তখন সেই ইকুইটি এক জায়গায় রেকর্ড করে যে ওনাররা এই টাকাটা দিয়েছে। কিন্তু আবার মালিক যখন, ওই শেয়ার হোল্ডাররা কিংবা মালিকরা যখন টাকাটা নিয়ে নেয়, আমি শেয়ার হোল্ডারের কথা আর বলবো না, যখন মালিক টাকাটা নিয়ে নেয় একটা অংশ, কেন নেয় সেটাও বুঝতে হবে। সেটা নিচ্ছে তার জীবিকা নির্বাহের জন্য। কারণ কোনো বিজনেসই এমন না যে সেখান থেকে মালিকরা কিছু নিবে না, অবশ্যই নিবে। শেয়ার কোম্পানি হলে ডিভিডেন্ড নিবে, আর যদি এক মালিকানা বিজনেস হয়, ওয়ান ম্যান ওয়ান বিজনেস, তাহলে তারা ড্রয়িংস করবে। এই ড্রয়িংসটা তারা নিবে তাদের নিত্য জীবিকার প্রয়োজন মেটানোর জন্য, জীবনের প্রয়োজন মেটানোর জন্য। সেটা নেগেটিভ ইকুইটি, দ্যাট ইজ কল্ড নেগেটিভ ইকুইটি। নেগেটিভ ইকুইটি ওখান থেকে, ক্যাপিটাল থেকে বিয়োগ হবে। আর কোম্পানি যেহেতু চলছে, তার অ্যাক্টিভিটি পরিচালনা করছে, তাহলে কিছু হবে রেভিনিউস, মানে রেভিনিউ জেনারেশন হবে। যেমন কোম্পানি সার্ভিস দিলে সার্ভিস রেভিনিউ পাবে, ক্লায়েন্টদেরকে বিল করবে, টাকা পাবে, অথবা কোনো কিছু প্রোডাকশন করবে, সেটা সেল করে টাকা পাবে, সেগুলো হচ্ছে রেভিনিউ, যে টাকাটা পাবে। তাহলে এটা হচ্ছে প্লাস। এই টাকাটা যেটা বাইরের সূত্র থেকে অর্জিত হলো, পাওয়া গেল, এটা ইকুইটির সাথে যোগ হবে, সো ইট হ্যাজ টু বি প্লাস। আর যখন এক্সপেন্স হয়, অর্থাৎ ধরো ওই রেভিনিউ অর্জন করতে গিয়ে কিছু র ম্যাটেরিয়াল কিনতে হলো, কিংবা বিভিন্ন ধরনের এক্সপেন্স হলো, ইউটিলিটি বিল দিতে হলো, স্যালারি দিতে হলো, তখন সেগুলোকে বলা হবে এক্সপেন্স, এবং সেগুলো ইকুইটি কমিয়ে দিবে, অর্থাৎ মাইনাস। যেহেতু টাকাটা বাইরে চলে যাচ্ছে, সম্পদ বাইরে চলে যাচ্ছে, সো ওনারদের টাকাটা কমে যাবে, মাইনাস হবে। সো যদি আমি ইকুয়েশনটাকে আর একটু দীর্ঘ করি, যেমন এটা ছিল আমাদের ইনিশিয়াল ইকুয়েশন,
এটাকে যদি আমি আরেকটু দীর্ঘ করি, দীর্ঘ মানে এক্সপ্যান্ড করি, তখন আমি বলবো এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। কি বলছি খেয়াল করো, জি স্যার। আমি বলবো এক্সপ্যান্ডেড মানে এরকম এক্সপ্যান্ড করা হলো, রাবার যেমন টেনে এক্সপ্যান্ড করা যায়, তাই না? তো ওরকম যদি এই ইকুয়েশনটাকে ঠিক রেখে আমি একটু এক্সপ্যানশন করি, একটু বাড়িয়ে দিই, তাহলে আমি দুটো জিনিস মিলে এখানে বাড়াতে পারি। সেটা হলো এরকম, ওনার্স ইকুইটি প্লাস রেভিনিউজ মাইনাস এক্সপেন্সেস। সো তখন ইকুয়েশনের 5টা পার্ট হবে। অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি প্লাস রেভিনিউজ মাইনাস এক্সপেন্সেস। আবারও বলি, assets equals to liabilities ইট ইজ plus owner's equity ওনার। জি স্যার। plus revenue minus expenses। আরেকটা জিনিস হবে মাইনাস drawings। তাহলে কয়টা পার্ট হবে? 6টা। জি স্যার। আমরা যদি ইকুয়েশনটাকে বাড়িয়ে এক্সপ্যান্ড করি, তাহলে 6টা জিনিস আমরা এখানে ঢোকাতে পারি। আবারও বলছি, assets equals to liabilities plus owner's equity minus drawings plus revenues minus expenses। এটা হতে পারে। বুঝতে পেরেছো? এই স্যার। জিনিস তখন অ্যাডিশনাল আমি ঢুকিয়ে দিব ইকুয়েশনের মধ্যে, এই 3টা, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। আর অরিজিনালি ছিল এ এল ওই। এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, ওই হচ্ছে ক্যাপিটাল কিংবা ইনভেস্টমেন্ট বাই ওনার। এটা এই 3টা, 1 2 3, আর বাদ বাকি যে 3টা ড্রয়িংস রেভিনিউজ এক্সপেন্সেস, এই 3টা ঢোকাতে গেলে ড্রয়িংস হবে মাইনাস, রেভিনিউজ হবে প্লাস, এক্সপেন্সেস হবে মাইনাস। তাহলে আমরা বুঝলাম যে ইকুয়েশনকে একটু বাড়িয়ে নেওয়া যায়, তাই তো? জি স্যার। তো একটা প্রতিষ্ঠানের জন্য এই বর্ধিত অ্যাকাউন্টিং ইকুয়েশন, দ্যাটস এ ভ্যালিড ইকুয়েশন। ওইভাবেই রেকর্ডিং যদি আমরা করি এই ইকুয়েশনের ভিত্তিতে, তাহলে আমাদের এই রেকর্ডিংটা ঠিক থাকে। এখন ইনভেস্টমেন্ট যেটা বললাম একটু আগে, এই যে এখানে যেটা বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, ক্যাপিটালও বলতে পারি অথবা ইনভেস্টমেন্ট বাই ওনার বলতে পারি, এটাই ওনার সিকিউরিটি। এটারই নাম হচ্ছে ওই, যেটা এই ওই মানে ক্যাপিটাল অর ইনভেস্টমেন্ট, সেটার সাথে এগুলো যোগ বিয়োগ হবে, দ্যাট ইজ ট্রু। তো ইনভেস্টমেন্টস হচ্ছে আর দি অ্যাসেট দি ওনার পুটস ইন দ্য বিজনেস। ওনার, যিনি ওনার হিসেবে ক্লেম করছেন, তিনি যখন কোনো অ্যাসেট বিজনেসকে দিচ্ছেন, এটা ক্যাশ হতে পারে, অন্য কিছু হতে পারে, যখন দিচ্ছেন সেটাকে ইনভেস্টমেন্ট বলি। আর ওকে স্যার। ইনক্রিজ ওনার সিকিউরিটি, যদি এটা একবার দিয়েছি আরো দিচ্ছি, সেটাও কিন্তু ইনক্রিজ হবে ওনার সিকিউরিটি, সেটাও ইনভেস্টমেন্ট। মানে প্রথম 30,000 টাকা দিয়ে বিজনেস শুরু করলাম, এই 30,000 টাকা আমি বিজনেস ফান্ডে দিয়েছি, বিজনেসের অ্যাকাউন্টেন্ট ওটা আমার নামে লিখে নিয়েছে ক্যাপিটাল হিসেবে, যে 30,000 ইজ মাই ক্যাপিটাল ইন দ্য বিজনেস। সে বিজনেসের ভেতরে বসে রেকর্ড করে নিল 30,000 টাকা। আর পরে প্রয়োজন হচ্ছে বিজনেসের, আমি বুঝতে পারছি যে বিজনেস চালাতে গেলে আরো 20,000 টাকা দরকার, তখন আমি যখন আরো 20,000 টাকা দিলাম, তখন আমি ওনার্স ইকুইটিকে ইনক্রিজ করলাম, সেটাও আমার ইনভেস্টমেন্ট হিসেবে ওই 30,000 প্লাস 20,000 50,000 আমার ইকুইটি তখন হয়ে গেল 50,000। এইভাবে হতে পারে, এগুলোকে ইনভেস্টমেন্ট বলছি। ওকে স্যার। হচ্ছে এই বিজনেসটা যেটা আমি 50,000 টাকা দিয়ে চালাচ্ছি, আমি মালিক, কিন্তু আমার হিসাব আলাদা, বিজনেসের হিসাব আলাদা। বিজনেসের হিসাবে 50,000 টাকা আমার ওনার্স ইকুইটি, এবং সেটা 1 বছর পর ওটা বেড়ে গিয়েছে, রেভিনিউ জেনারেট করেছে, আমি
সেখান থেকে কিছু টাকা নিয়ে নিলাম, মনে করো যে 5,000 টাকা আমি তুলে নিলাম, তাহলে ওটা হবে আমার ডিক্রিজ ইন ওনার্স ইকুইটি হিসেবে বিজনেসের অ্যাকাউন্টেন্ট ওইভাবে রেকর্ড করবে যে আমি 5,000 টাকা উইথড্র করেছি। তাহলে 50,000 মাইনাস 5,000, আমার বিজনেসে আমার ওনার্স ইকুইটির পরিমাণ কমে 45,000 টাকা হয়ে যাবে। আর যদি রেভিনিউ হয়, বিজনেস আর্ন করেছে, সার্ভিস দিয়ে বিজনেস আর্ন করেছে টাকা, সেটা আমার ইকুইটির সাথে যোগ হয়ে যাবে। জি স্যার। এক্সপেন্স হলে ওটা ইকুইটিকে ডিক্রিজ করবে। যেমন আমি কোনো অ্যাসেট কনজিউম করেছি, কোনো রেভিনিউ আর্ন করতে গিয়ে কোনো সার্ভিস ইউজ করেছি, যেমন ইলেকট্রিসিটি সার্ভিস, টেলিফোন সার্ভিস, ইউটিলিটি, রেন্ট, সাপ্লাইজ, and also I pay tax, সেগুলো আমার ডিডাকশন, আমার ইকুইটিকে কমিয়ে দেওয়ার জন্য ইউজ করবেন এক্সপেন্স। So here is the slide which shows how my equity will change. আমার ইকুইটি in the business কিভাবে পরিবর্তিত হবে। Two things increase owner's equity. One is investment by owner. যদি আমি ইনভেস্ট করি ওনার হিসেবে ইন দ্য বিজনেস, তাহলে বিজনেসে আমার ইকুইটি বাড়বে। আর যদি বিজনেস কোনো রেভিনিউ আর্ন করে, তাহলে বিজনেসের ইকুইটি বাড়বে, ওনার্স ইকুইটি বাড়বে। আর যদি আমি টাকা উইথড্র করি ওনার হিসেবে, আমি টাকা বের করে নিলাম বিজনেস থেকে, তাহলে আমার ইকুইটি, ওনারের ইকুইটি কমবে ইনসাইড দ্য বিজনেস। আর যদি বিজনেস কোনো খরচ করে, যেমন ইউটিলিটি, ইলেকট্রিসিটি, ট্যাক্স, যদি স্যালারি পে করে, বিভিন্ন এক্সপেন্সের কারণে owner's equity will decrease. So remember, two things will decrease owner's equity. One is withdrawal and expense. Another is the two things will increase owner's equity. One is investment by owner and revenue. So owner's equity component আছে, এই কম্পোনেন্টটা ইনক্রিজ করবে for two reasons, decrease করবে for two reasons. এই জিনিসটা আমাদের মাথায় যদি থাকে যে how these components of equation will increase decrease, তাহলে আমাদের অর্ধেকটা লেসন হয়ে যাবে। তো আমার মনে ওকে হয় স্যার। আজকে আমরা এই পর্যন্ত কনসেন্ট্রেট করব এবং বোঝার চেষ্টা করব যে এই যে ইকুয়েশন যেটা আমরা শিখলাম, how this equation will behave and how this equation will be used in recording transactions. এরপরে আমরা জি স্যার। মূল ইকুয়েশনের ট্রান্সফরমেশনটা দেখব নেক্সট ক্লাস থেকে, পরের স্লাইড ওকে থেকে। স্যার। বোঝার জন্য বলো। স্যার আমাদের যে কুইজটা নিতে চাচ্ছিলেন স্যার, স্যার এটা মানে একটু পরে নিলে ভালো হতো না স্যার? মানে আজকে তো সবাই প্রিপেয়ার্ড না, যে হঠাৎ করে বলছেন স্যার। আচ্ছা ফাইন, ঠিক আছে, তাহলে নেক্সট উইকে যে ক্লাস হবে, জি স্যার। নেক্সট উইকে যে ক্লাস হবে সেই ক্লাসের শেষে সানডেতে, মানডেতে আমি কুইজ আপলোড করব, তোমরা এর ওকে মধ্যে স্যার। মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও। তবে সেই স্যার। কুইজ এই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ডিসকাশনের আগের স্লাইড পর্যন্ত, মানে এই পর্যন্ত, এই ইকুয়েশনের উপরে ভিত্তি করে যেটা হবে সেটা হবে কুইজ না। সো স্যার কোশ্চেন। পার্ট যেটা আমরা এর আগে দুটো ক্লাসে ডিসকাস করলাম, অনলি অন জি স্যার। জি স্যার। এখন সবশেষে ইকুয়েশনের একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি। ধরো ইকুয়েশনটা আসলে কি, যেমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন এই ইকুয়েশন ভ্যালিড, আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু ইকুয়েশন ভ্যালিড।
তো ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে তোমাদের চিন্তার জন্য আমি একটা এক্সাম্পল বলি। মনে করো যে তোমাদের এই কোর্স নেওয়ার জন্য আমার একটা অ্যাকাউন্টিং বই দরকার। এখন আমি আমার পিয়ন আলামিনকে বললাম, 100 টাকা দিলাম ওকে। 100 টাকা দিয়ে বললাম যে যাও সামনের এই যে বিউটির সামনে যে বইয়ের দোকানটা আছে ওখান থেকে আমার জন্য অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বইটা নিয়ে আসো। তাকে কিন্তু আমি 100 টাকা দিয়েছি। 100 টাকা দিলাম, আমাকে সে বইটা এনে দিল। আধা ঘন্টা পরে সে আসলো, সে বইটা দিল। তাহলে বইয়ের যে 100 টাকা যে আমি তাকে দিয়েছি, এই বইটা হলো আমার অ্যাসেট। সে আমাকে এসে বলল যে স্যার বইটা দিলাম কিন্তু এই বইটার দাম ছিল 170 টাকা। আমি বললাম যে তাহলে বাকি 70 টাকা? সে বলল যে ওটা আমি দিয়ে দিয়েছি। তাহলে আমি অ্যাসেট পেলাম কত টাকার বলো? ওই যে বইয়ের যে সম্পদ, বইটা আমার জন্য একটা সম্পদ হয়ে গেল, তাই না? বইটা আমার অ্যাসেট, জি স্যার। এটাকে আমি কাজে লাগাবো, এটা আমার একটা অ্যাসেট। অবশ্যই বইটা আমার জন্য একটা অ্যাসেট, এইটাকে আমি কাজে লাগাবো। ইটস এ রিসোর্স ফর মি, আই শ্যাল ইউজ ইট ইন মাই লেকচার্স। সো আই গট ইট ফর টাকা 170, 170 টাকার অ্যাসেট। কিন্তু আমি তাকে দিয়েছি কত? আমার ইকুইটি কত? 100, sir. 100, that's right. 100 টাকা আমি তাকে দিয়েছিলাম। So that is my contribution to this asset. The asset I got is 170, but my contribution is 100. আর বাকি যে 70 টাকা এটা? Liability, sir. Of course, this is my liability. This 70 টাকা is my liability. কেন আমার liability? কারণ এই 70 টাকা যেটা আমি 170 টাকার অ্যাসেট অর্জন করেছি, এই 70 টাকা তো আমি দেইনি, somebody else gave me as a loan. আলামিন আমাকে টেম্পোরারি লোন দিয়েছে, আমার পিয়ন আমাকে একটা টেম্পোরারি লোন দিয়েছে 70 টাকা। সো ইন মাই হ্যান্ড, আমি যদি একটা বিজনেস হই, এক্স্যাক্টলি এইভাবেই চিন্তা করব আমি। আমার বিজনেস হাউসে আমার 170 টাকার অ্যাসেট আছে, কিন্তু সেটা 70 টাকা হচ্ছে লোন থেকে সংগৃহীত, লোন থেকে আমি নেওয়া। আর 100 টাকা হচ্ছে আমার দেওয়া, বিকজ আই এম দি ওনার of this business or this asset, whole of the asset of the business এর total asset হচ্ছে 170 আর আমার contribution 100, loan হচ্ছে 70. So this is the equation with which I got Okay, this sir. resource. এখন ধরো এই যে 70 টাকা লোন, এই 70 টাকা লোন তো আমি ওকে বলতে পারবো না যে এটা তোমাকে আমি কখনোই পরিশোধ করবো না। ও এনে দিল বইটা আমাকে, 70 টাকা নিজে দিয়েছে, তাই না? তো আমার কি উচিত? আমি দেন ওই 70 টাকা মানিব্যাগ থেকে বের করে তাকে দিয়ে দিলাম, তাই না? তাকে দিব, গরিব মানুষ জি, 70 স্যার। টাকা দিয়েছে, তা কেন আমি ধরে রাখবো? 70 টাকা আমি দেন ওকে দিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম? আমি ফার্দার ইনভেস্টমেন্ট করলাম, জি, স্যার। ইন দি ফর্ম অফ ওনার সিকিউরিটি। তাহলে ওই যে 70 টাকা আমি ওকে ফেরত দিয়ে দিলাম, আমি কি করলাম? ওকে ফেরত দিয়ে দিলাম, লায়াবিলিটি ডিসচার্জ করে দিলাম, পে করে দিলাম, আর আমার ইকুইটি বাড়ালাম 70 টাকা। সো নাও দেয়ার ইজ নো লায়াবিলিটি, 170 টাকার অ্যাসেট, 170 টাকার ওনার সিকিউরিটি। এইভাবেই ইকুয়েশনের পরিবর্তন হতে থাকবে, প্রতিটা ইকোনমিক ইভেন্ট ঘটবে, অর্থাৎ আমার টাকা কড়ির লেনদেন বাড়বে, আমি এখান থেকে এখানে নিব, এখান থেকে এখানে সরাবো, এখান থেকে এখানে দিব, আমার ইকুয়েশন চেঞ্জ হতে থাকবে। ওকে, so this is Okay, what sir. we shall see in future, that how this atomic equation will go on changing.
যা আমরা শিখলাম এটাকে মনে রাখতে হবে। এটাকে বুঝতে হবে যে এই যে কোন জিনিসগুলো ইকুয়েশনের ফিগার গুলোকে বাড়ায় কমায়, এটা বুঝতে হবে। ইকুইটি কিভাবে পরিবর্তন হবে, দুটো জিনিস ইকুয়েশনকে বাড়াবে, মানে অনার্স ইকুইটিকে বাড়াবে, ইকুয়েশন না অনার্স ইকুইটিকে বাড়াবে। দুটো জিনিস অনার্স ইকুইটি চেঞ্জ করবে, কিন্তু ইকুয়েশন সবসময় ভ্যালিড থাকবে, একটা জি, সাইড স্যার। আরেকটা সাইডের সমান হবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। ওকে স্যার। স্যার আরো কয়েকটা কোশ্চেন ছিল স্যার। এখন তোমাদের প্রশ্নগুলো বলো এক এক করে। জি স্যার। স্যার সোমবার তাহলে আমাদের ক্লাসের পর কুইজ টেস্ট হবে। হ্যাঁ ওকে স্যার। তাহলে স্যার কুইজ টেস্টের টাইম হ্যাঁ, একবার বলেছেন, তাও যদি আরেকবার বলতেন স্যার, কারণ সবাইকে তো আমাকে জানিয়ে দিতে হবে যে স্যার টাইম টেবিল কতটুকু বা কি, বা কোশ্চেন প্যাটার্ন কিরকম। এক ঘন্টা টাইম টেবিল, ছোট ওকে ছোট স্যার। 5টা কোশ্চেন থাকবে, খুবই সিম্পল, এক ওকে স্যার। সেন্টেন্সে উত্তর দিবে। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ ছোট স্যার। ছোট 5টা কোশ্চেন, এক সেন্টেন্সে উত্তর দিতে হবে। ওকে স্যার, থ্যাংক 5টা ইউ স্যার। ক্রিটিক্যাল কোশ্চেন, মানে তুমি তোমাদের যে কনসেপ্ট বিল্ড আপ হয়েছে জি স্যার। ইনিশিয়াল, সেটাকে আমি জাজ করার চেষ্টা করব। ওকে তো স্যার। যদিও তোমাদের আরেকটা সেকশন 1-এ এটা বলা হয়নি, সকালে আমি শুধু টেস্ট হবে এটা বলেছি, স্যার আমি কিরকম কি হবে সেটা বলি নাই। স্যার আমি কি সেকশন তোমাদেরকে 1 বললাম, ওদেরকেও বলে দিব। স্যার আমি So জানিয়ে that's দিব, it. সমস্যা নেই। তো আজকের মতো ওকে স্যার। করবো। হ্যাঁ, তুমি ওদের রিপ্রেজেন্ট ওকে স্যার, জানিয়ে দিও, ওদের যে রিপ্রেজেন্টেটিভ অবশ্যই স্যার। ফাইরোজা, একজন কে আছে যেন, আরেকজন হচ্ছে সাকিব। উম, ফাহিম। ফাহিম, না স্যার, ফাহিম আমি স্যার। তো আরেকজন হচ্ছে তাদের ওদের সাকিব। শাখাওয়াত জি স্যার। জি স্যার। সাকিব। জি স্যার। আচ্ছা, যাই হোক ওই দুজনকে জানিয়ে দাও অবশ্যই স্যার। যে কোশ্চেন প্যাটার্নটা এই হবে। ওরা কিন্তু ওরা জেনেছে যে কুইজ হবে, আর টাইমটাও বলে দিও যে ওটা হবে নেক্সট মানডেতে আফটার দি ক্লাস, অর্থাৎ 3টার সময়। ওকে স্যার। টাইম স্পেসিফিক্যালি বল, 3টার থেকে ওকে 4টার স্যার। মধ্যে তাদেরকে আপলোড করতে হবে। ওকে তো স্যার। ওকে স্যার, 3টার আমি সময় আমি জানিয়ে দিব। কোশ্চেনটা আপলোড, 1 সেন্টেন্সের উত্তর 5 নাম্বারের কুইজ, এটা জানিয়ে দিও। আমি ওদের ক্লাসেও বলে দিব, ঠিক আছে? ওকে তো স্যার। তুমিও ওকে বলে স্যার, দিও, তাহলে ভালো হবে। অবশ্যই স্যার। অবশ্যই স্যার। আমাদের দুটো সেকশনের মধ্যে একটু লিয়াজও রাখা ভালো। না স্যার, আছে আমাদের আচ্ছা, দুই দুই ঠিক আছে, সেকশনের সম্পর্ক ভালো স্যার। তাহলে নাও উই ক্যান এন্ড, আই থিংক। জি স্যার। ভেরি গুড, আমি খুশি হলাম শুনে। জি স্যার। এমনও হতে পারে যে আমি অনেক সময় হয়তো ভবিষ্যতে এরপরে যখন আরো আমরা অ্যাডভান্সড লেভেলে মানে ডিসকাশনে চলে যাব,